কে তুমি? কি তোমার পরিচয়? ওই অমঙ্গলকারী ছায়ার অভিশাপে আমার গাছের সমস্ত পাতা ঝরে পড়েছিল। তারপর থেকে আর নতুন পাতাও জন্মায়নি। কিন্তু তুমি আমায় স্পর্শ করায় আমার গাছে নতুন পাতা জন্মেছে। আমার নাম ভূমি। আমি আমার বাবা মায়ের সাথে এই জঙ্গলে মধু সংগ্রহ করতে এসেছিলাম, কিন্তু এখন আমি আমার বাবা মাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। বলো না বন্ধু, তুমি আমার বাবা মাকে কোথাও দেখেছো কিনা? ঠিক তখনই সেখানে বাকি পশু পাখিরা এসে উপস্থিত হয়। ও বাবা, এই যে দেখছি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মনে হয় পথ হারিয়ে এই জঙ্গলে চলে এসেছে। আম গাছ, কে গো এই মেয়েটি? আমার নাম ভূমি। তোমরা কি কেউ আমার বাবা মাকে দেখেছো? কি তুমি আমাদের কথা বুঝতে পারছো? শুধু তাই নয় ময়ূর, এই মেয়েটি আমাকে স্পর্শ করতেই দেখো আমার গাছে নতুন পাতা জন্মেছে। ওমা, তাই তো। তার মানে এই কন্যার মধ্যে নিশ্চয়ই কোনো দৈব শক্তি আছে। কিন্তু ও যে বড়ই ছোট। ওই অমঙ্গলকারী ছায়ার নজর ওর উপর পড়ার আগে আমাদের ওর বাবা মাকে খুঁজে ওকে গ্রামের পথ দেখিয়ে দিতে হবে। না হলে ওই ছায়া ওরও কোনো ক্ষতি করে দেবে। তারপর তারা সকলে মিলে ভূমিকে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ভূমির চোখে পড়ে জঙ্গলের কিছু কিছু গাছ একদম পাতাহীন শূন্য, আবার কিছু গাছের ফল পচে একদম নষ্ট হয়ে গেছে। এই কি, এই গাছগুলোতে একটাও পাতা নেই কেন? আর আর ওই গাছের সব ফল আমার পচে গেছে কেন? এইভাবে সব ফল পচে গেলে জঙ্গলের পশু পাখিরা কি খাবে? এই কথা বলে ভূমি দৌড়ে গিয়ে পাতাহীন শূন্য গাছগুলোকে স্পর্শ করতেই গাছগুলো আবার আগের মতোই পাতায় ভর্তি হয়ে যায়। ফলের গাছগুলোতে স্পর্শ করতেই ফলগুলো আবারও সতেজ হয়ে ওঠে। ফুলগুলিও আবার আগের মতো ফুটে ওঠে। প্রকৃতি আবার যেন তার সৌন্দর্য ফিরে পায়। কি আশ্চর্য! দেখো ময়ূর, আমাদের এই জঙ্গল কেমন আবার আগের মতো হয়ে উঠেছে। মনে আছে আজ থেকে 6 বছর আগে ঠিক এমন ভাবেই আমাদের জঙ্গল একদিন ঝলমলিয়ে উঠেছিল। হ্যাঁ, আর সেই দিন আমরা বলেছিলাম নিশ্চয়ই এই প্রকৃতিকে রক্ষা করার জন্য কারোর জন্ম হয়েছে। তবে কি এই সেই প্রকৃতি কন্যা? এই কথা বলার পর তারা সকলে আবার জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটার পরই ভূমি দেখতে পায় তার বাবা মায়ের হাতে থাকা হাঁড়ি আর কাঠারি সেখানে পড়ে রয়েছে। এই তো আমার বাবার হাঁড়ি আর কাঠারি, কিন্তু আমার বাবা মা কোথায় গেল? বাবা, ও বাবা, মা, ও মা, তোমরা কোথায়? এই বলে ভূমি কান্নায় ভেঙে পড়ে। বাকি পশু পাখিদের বুঝতে বাকি থাকে না যে তার বাবা মায়ের সাথে কি হয়েছে। কেঁদো না বন্ধু, আমরা বুঝতে পারছি ওই অমঙ্গলকারী ছায়া নিশ্চয়ই তোমার বাবা মায়ের কোনো ক্ষতি করেছে। কে কে এই ছায়া? সে আমার বাবা মায়ের ক্ষতি কেন করলো? আমি এখন কোথায় থাকবো, কোথায় যাবো, কি করবো? তারপর খরগোশ তাকে সব কথা খুলে বলতে থাকে। আর এদিকে তখন এই গাছগুলোতে আবার নতুন পাতা কি করে জন্মালো? আর এই জঙ্গল ফুলে ফলে আবার কি করে ভরে উঠলো? না না না, এই সৌন্দর্য আমার একদম সহ্য হচ্ছে না। আমি আবার আমার কুদৃষ্টির প্রকোপে সব কিছু ধ্বংস করে দেব। এই কথা বলে ওই অমঙ্গলকারী ছায়া গাছগুলোর উপর আবার তার কুদৃষ্টি ফেলতে থাকে, কিন্তু গাছগুলোর কোনো ক্ষতি হয় না। কোনো এক অদৃশ্য শক্তি যেন গাছগুলোকে রক্ষা করে। আমার জাদু শক্তি কাজ করছে না কেন? কার এত বড় সাহস যে জাদু করে গাছগুলোকে রক্ষা করছে? এই কথা বলে গর্জন করতে করতে ছায়া এগিয়ে চলে। আর কিছু দূর যাবার পরে তার সাথে দেখা হয় ভূমি আর জঙ্গলের বাকি পশু পাখিদের। তোদের সাহস দেখছি দিন দিন বেড়েই চলেছে। তোরা আবার নির্দ্বিধায় জঙ্গলের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিস। আর একে তো এই জঙ্গলে নতুন দেখছি। আজ একেও আমি আমার কালো নজর দিয়ে খবরদার বলছি ছায়া, তুমি আমাদের অনেক ক্ষতি করেছো, কিন্তু তুমি এই বাচ্চা মেয়েটির কোনো ক্ষতি করবে না। ও এই জঙ্গলে
জঙ্গলের গাছগুলোতে আবার নতুন পাতা জন্মেছে, তবে তো একেই আগে শেষ করতে হবে। এই কথা বলে ছায়া ভূমির উপর তার কুনজর ফেলতে থাকে, কিন্তু ভূমির উপর তার কোনো শক্তি কাজ করে না। তারপর সে রাগে এগিয়ে গিয়ে ভূমিকে স্পর্শ করতেই এক ধাক্কায় ছিটকে মাটিতে পড়ে যায়। আর তাই দেখে এই কন্যার উপর আমার শক্তি কাজ করছে না কেন? তখন তার মনে পড়ে যায়, গুরুমা, দীর্ঘ তপস্যার পর আপনার দেখা পেয়েছি। আমি যেন এই গোটা জঙ্গলে রাজ করতে পারি। কোনো পশু পাখি বা মানুষ যেন আমার ক্ষতি করতে না পারে। তথাস্তু। কোনো পশু পাখি বা কোনো মানব শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে মনে রেখো, ওই প্রকৃতি থেকে যদি কোনো দৈব কন্যা বা পুত্রের জন্ম হয়, তবে সেই তোমার বিনাশ করবে। তার শক্তির কাছে তোমার শক্তি নগণ্য। সেই দৈব কন্যা বা পুত্রের সাথে লড়াই করার জন্য তোমাকে আরো কঠিন তপস্যা করতে হবে। ও, তার মানে এই সেই দৈব কন্যা। ঠিক আছে, আজ আমি ফিরে যাচ্ছি। তবে মনে রাখিস, আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো আমি। এই কথা বলে ছায়া সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর তারা সবাই মিলে সিংহের গুহায় যায়। আর ভূমি সিংহের চোখে স্পর্শ করতেই, আমি সব দেখতে পাচ্ছি, আমি আবার সব দেখতে পাচ্ছি। ধন্যবাদ কন্যা, তুমি আজ থেকে আমাদের সাথে এই জঙ্গলেই থাকবে। এরপর থেকে ভূমি এই জঙ্গলেই বড় হতে থাকে। সকল পশু পাখিদের সাথে মিলেমিশে খেলাধুলো করে তাদের সাথে ফলমূল খেয়ে বড় হতে থাকে। তবে ভূমির সারাক্ষণের সঙ্গী হয়ে ওঠে একটা ছোট্ট টুনি পাখি। টুনি পাখি, চলো আমরা জঙ্গলের ওই দিকটা যাই। ওখানে অনেক সুস্বাদু ফলের গাছ আছে, সুন্দর সুন্দর ফুলেরও গাছ আছে। এসো, তুমি আমার কাঁধে বসো। টুনি পাখি উড়ে গিয়ে ভূমির কাঁধে বসে। তখন সেখানে আসে সিংহ। কন্যা ভূমি, তুমি আমার পিঠে চড়ে বসো। আমি তোমাকে আমাদের গোটা জঙ্গল ভ্রমণ করাবো। তারপরে টুনি পাখি ভূমির কাঁধে আর ভূমি সিংহের পিঠে চড়ে জঙ্গলে ভ্রমণ করতে থাকে, সুস্বাদু ফল খেতে থাকে। আর ফেরার সময় নদীর ধারে তাদের সাথে দেখা হয়। কন্যা ভূমি, তুমি কেমন আছো? এই দেখো, আমরা তোমার জন্য সমুদ্রের তলদেশে রঙিন পাথর এনেছি, তুমি নিয়ে খেলা করো। এইভাবে দিনের পর দিন কাটতে থাকে। ভূমি জঙ্গলের সকলের নয়নের মণি হয়ে ওঠে। জলপরীরাও তাকে খুব ভালোবাসে। দেখতে দেখতে 9টা বছর কেটে যায়। এদিকে তখন ঠিক তখনই সেখানে হাজির হয় এক ভয়ঙ্কর নাগিন। প্রণাম দেবী ছায়া, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ নাগিন, দীর্ঘ 9 বছর ধরে আমি এখানে কঠোর তপস্যা করছি নিজের শক্তি বাড়ানোর জন্য। আজ আমার হয়ে তোমাকে প্রতিশোধ নিতে যেতে হবে। বলুন দেবী, আমাকে কি করতে হবে? আমি যা বলছি মন দিয়ে শোনো। ডাইনি তার সমস্ত শক্তি দিয়ে হনুমানজিকে আক্রমণ করে, কিন্তু পবনপুত্র হনুমানজি তার গদার এক আঘাতে সেই সমস্ত জাদু ভেঙে দেন। শিমুলতলির গভীর জঙ্গলে প্রকৃতি দেবী নদীর ধারে একটি পাথরের উপর মন খারাপ করে বসেছিলেন। কি জানি আমার বন্ধু টুনি পাখি কোথায় হারিয়ে গেল। আজ 10 দিন হলো সে আমার কাছে আসেনি। ঠিক তখনই প্রকৃতি দেবী দেখেন নদীর স্বচ্ছ জল লাল হয়ে গেছে আর জলের উপরে মৃত মাছ ভেসে যাচ্ছে। এ কি, নদীর এরূপ অবস্থা কি করে হলো? নদীর জল যে রক্তে পুরো লাল হয়ে গেছে আর কত মৃত মাছ ভেসে যাচ্ছে। এদিকে শিমুলতলির জঙ্গল থেকে কয়েক ক্রোশ দূরে নদীতে প্রায় গলা অবধি জল।